শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জিটিভির নিয়মিত সান্ধ্যকালীন অনুষ্ঠান এই সন্ধ্যায়। আপনাদের সঙ্গে আছি পুরোটা সময় জুড়ে আমি বন্যা। দর্শক, আজ বৃহস্পতিবার, ইংরেজি 15 জানুয়ারি 2015, বাংলা 2রা মাঘ 1421। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুসারে আজ বছরের 15তম দিন। দর্শক, আমন্ত্রিত অতিথি হয়ে আজ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন গীতিকার শহীদ রহমান। চলুন প্রথমে কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে। শুভ সন্ধ্যা, কেমন আছেন? শুভ সন্ধ্যা, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। আপনার লেখালেখি নিয়ে অনেক কথা জানবো আমরা, তারপর আপনার গান নিয়ে অনেক কিছু জানবো এবং খুব সুন্দর একটি কাজ আপনি ইতিমধ্যে সম্পন্ন করেছেন, সেই কাজ নিয়েও আমরা অনেক কিছু জানবো। তার আগে দর্শকদের কিছু তথ্য জানিয়ে দিয়ে আসি। প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে নিই আজকের দিনটি যে কারণে স্মরণীয় হয়ে আছে। 1759 খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন করা হয়। 1878 খ্রিস্টাব্দের এই দিনে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে মহিলারা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান। 1929 খ্রিস্টাব্দের এই দিনে নোবেল বিজয়ী কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জন্মগ্রহণ করেন। 1997 খ্রিস্টাব্দের এই দিনে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে হেব্রন চুক্তি স্বাক্ষরিত হয়। দর্শক, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে রাজধানী জুড়ে প্রতিদিন আয়োজিত হচ্ছে শিল্প, সাহিত্য, গান, নাটক, চলচ্চিত্র সহ নানান ধরনের অনুষ্ঠান। সময় করে আপনার প্রিয়জনকে নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন সেসব আয়োজন থেকে। তার আগে চলুন দেখে নিই আগামীকাল ঢাকায় কোথায় কী কী আয়োজন থাকছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা 7টায় রয়েছে কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় সম্মেলন অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে রয়েছে ঢাকা পদাতিকের পরিবেশনায় নাটক আপদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে শিল্পকলা একাডেমির নজরুল উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় গত 4 জানুয়ারি 2015 থেকে খ্যাতিমান শিল্পী পাললিক প্রত্যাবর্তন শীর্ষক 70তম একক চিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনীটি চলবে আগামী 16 জানুয়ারি পর্যন্ত। ঢাকা আগারগাঁ শেরেবাংলা নগরে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, চলবে মাসব্যাপী। দর্শক, অনুষ্ঠানের নান্দনিকতা ও বিষয় বৈচিত্র্য আর দেশীয় সংস্কৃতি বিকাশের লক্ষ্যে জিটিভি চেষ্টা করছে ভিন্ন ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে। তারই ধারাবাহিকতা ধরে রেখেছে আজ পর্যন্ত। চলুন এক নজরে দেখে নিই আজ রাতে আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় কী কী আয়োজন থাকছে। আমন্ত্রণ জানাচ্ছি আহমেদপুর নিবেদিত আজকের রান্না অনুষ্ঠানে। তাহলে মশলাগুলো তাহলে ধরতে প্রথম যে দুজন সংসারটি গড়েছিলেন তারা ধীরে ধীরে বার্ধক্যের দিকে এগোবেন, তারাই হয়ে যাবেন পরিবারের প্রবীণ সদস্য। অনেক সময় দেখা যায় নাতি নাতনির সঙ্গে অর্থাৎ নতুন প্রজন্মের সঙ্গে প্রবীণ প্রজন্মের একটা সখ্যতা থাকে। কারোর সাথে শুধু সুখের সময় পাশে থাকতে হয় না, দুঃখের সময় পাশে থাকতে হয়। জেনে নিলাম জিটিভিতে প্রচারিতব্য অনুষ্ঠানের খবরাখবর। দর্শক, আমাদের এবারের আয়োজন রয়েছে মিউজিক। হেমন্ত মুখোপাধ্যায় একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্ত কুমার নামে প্রসিদ্ধ। ভারতের বারাণসীতে 1920 সালের 16 জুন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম। শিক্ষা জীবনে তিনি প্রকৌশলী হবার জন্য পড়াশোনা করলেও শেষ পর্যন্ত তাকে টানেনি। যাবতপুর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তিনি, কিন্তু গানের টানে ছেড়েছেন সেই পড়াশোনা। কিছুদিন অবশ্য লেখালেখি করেছিলেন দেশ পত্রিকাতেও, কিন্তু যার হবার কথা সঙ্গীত শিল্পী, তিনি কি অন্য কোনো কাজে মন বসাতে পারবেন? 1937 সাল থেকে তিনি পুরোপুরি প্রবেশ করেন সঙ্গীত জগতে। বাল্যবন্ধু কবি সুভাষ মুখোপাধ্যায় তাকে গান গাইবার জন্য ইডেন গার্ডেনের স্টুডিওতে নিয়ে গিয়েছিলেন একবার। এরপর থেকে 1984 সাল পর্যন্ত প্রতি বছরই তিনি গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়ার জন্য গান রেকর্ড করেছেন। 1980 সালে এক টেলিভিশন সাক্ষাৎকারে তার উচ্চাঙ্গ সঙ্গীতের
গুরু হিসেবে তিনি ওস্তাদ ফয়েজ খানের নাম উল্লেখ করেন। 1940 সালে কলম দাশগুপ্তের সুরে প্রথম হিন্দি গানের রেকর্ড বের করেন হেমন্ত মুখোপাধ্যায়। 1941 সালে এই শিল্পী তার প্লেব্যাক সঙ্গীতে জীবন শুরু করেন নিমাই সন্ন্যাস ছবির মাধ্যমে। এরপর থেকেই তিনি ভারতীয় বাংলা সিনেমার একজন অপরিহার্য শিল্পী হিসেবে পরিগণিত হয়। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানে, এই ক্ষণ এ দুটি প্রাণের কুহু কুজনে, এই রাত তোমার আমার। দর্শক শ্রোতা একের পর এক কালজয়ী বাংলা গান উপহার পেয়েছেন। 1944 সালে ইরাদা ছবিতে প্লেব্যাক করে হিন্দি গানের শ্রোতাদেরকেও নিজের জাত চিনিয়েছিলেন হেমন্ত। প্রিয় দর্শক, আমাদের এবারের আয়োজন আলাপে আমন্ত্রণ। চলুন কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে। ফিরে এলাম আপনার কাছে। প্রথমেই জানবো, চমৎকার একটি কাজ করেছেন আপনি, 7টি তারার দ্বীপ। এই অ্যালবামটা নিয়ে আপনার কাছে একটু শুনবো যে কি কি গান আপনি রেখেছেন বা কারা কারা গাচ্ছে এখানে গান। পশ্চিমবাংলার 7 জন শিল্পীকে নিয়ে আমি 7টি তারার দ্বীপ করেছি। এই 7টি তারার দ্বীপ করার কারণ হলো 7 জন শিল্পী এবং একটি গানের মধ্যে ওই 7টি তারার দ্বীপ এই লিরিক্সটা আছে, সেজন্য এই 7টি তারার দ্বীপটি করা হয়েছে। এই অ্যালবামে যারা গিয়েছেন সবাই কিন্তু পশ্চিমবাংলারই শিল্পী। তার মধ্যে হলেন ভারতের বর্তমান মন্ত্রী এবং কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়, শ্রীকান্ত আচার্য, আমাদের শুভমিতা বন্দ্যোপাধ্যায়, আমাদের শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, আমাদের মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি এবং অন্বেষা দত্তগুপ্তা। এই 7 জন শিল্পী আধুনিক বাংলা গানে সাজানো হয়েছে। এটি আগামী 17 জানুয়ারি ছায়ানটে এটা উদ্বোধন করা হবে, প্রকাশ করা হবে আপনাদের দর্শকদের মাঝে। এবং এটা বাংলাদেশ এবং কলকাতা বাংলাতেই এই অ্যালবামটি পাওয়া যাবে সমানভাবে। জি, জানবো এরকম একটি উদ্যোগ নেওয়ার আসলে কি আপনার তো এই ইতিমধ্যে অনেকগুলো গান আপনার ইতিমধ্যে এসেছে, আপনার কবিতার অ্যালবাম আমরা পেয়েছি, লেখা পেয়েছি, জি। গানের ক্ষেত্রে হঠাৎ করে এরকম এ ধরনের প্ল্যানিং কেন এলো? আসলে মূলত হলো আমি কবিতাই মূলত লিখে থাকি, বেশি লেখা হয়। আমার 3টি কবিতার বই বেরিয়েছে এবং 3টি অ্যালবাম বেরিয়েছে কলকাতার, বাংলাদেশ কলকাতা মিলিয়ে। আর মূলত আমি নাটক লিখি। আমি এটাই হলো আমার প্রথম গানের অ্যালবাম লেখা এবং এই 14টি গান আমি লিখেছি ভারতীয় শিল্পীদের জন্য এবং এটা আমার প্রথম মানে টেস্ট কেস বলতে পারেন। আচ্ছা, প্রথমেই কেন বাংলাদেশি শিল্পীদের সঙ্গে করা হয়নি বা এটার ভাবনাটা কেন ছিল? বাংলাদেশ শিল্পীদেরকে আমি এই অ্যালবামে রাখি নেই। আমি পরবর্তী যে অ্যালবামটা আমার আসছে, সেকেন্ড অ্যালবাম, সেই অ্যালবামে বাংলাদেশ ভারত বাংলা মিলেই করব। আচ্ছা। এবং সেটি আমি ঠিক করে রেখেছি 8টি গানের মধ্যে সীমাবদ্ধ রাখবো। আর এই অ্যালবামটা আমাকে যারা নিবেদন করেছেন তারা হলেন লেজার ভিশন কোম্পানি, ওদেরই সম্পূর্ণ খরচে এই অ্যালবামটি করা হয়েছে। জি। এরকম একটি উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু বাধা আসতেই পারে, কারণ যেহেতু আপনি এখানে বসে আপনি কলকাতা শিল্পীদেরকে দিয়ে গানগুলো করিয়েছেন এবং সেজন্য অনেক প্ল্যানিং কিন্তু আপনাকে করতে হয়েছে। একটু জানবো কি করে শুরু হয়েছিল এবং কি করে এতগুলো শিল্পীকে আপনি অ্যারেঞ্জ করলেন বা তাদেরকে কি করে মানালেন, কিভাবে সেটা সম্পন্ন হলো? না, আসলে হয়েছে কি, আমি গানগুলি লেখার পরে আমি শিল্পীদেরকে গানগুলি পাঠাই। আচ্ছা। পাঠানোর পরে তারা প্রথমেই আমার গানগুলি পছন্দ করে নাই। এরপরে আমাকে আবার ব্রাশ আপ করে নতুন করে আবার গান লিখে যখন তৃতীয়বার মতন আমি যখন পাঠিয়েছি তখন তারা আমার গানগুলিকে অ্যাকসেপ্ট করেছে এবং সুরকারের মাধ্যমে সুর দিয়ে করানোর পরে তখন গানের কোয়ালিটি আরো মানে উন্নত হয়েছে এবং এতে করে শিল্পীরা তখন বলেছে যে আমরা গাইবার ক্ষেত্রে তারা মানে সম্মতি দিয়েছে। এবং এই শিল্পীদের সাথে আমার মানে যোগাযোগ সবসময় অতীতে ছিল এবং আমি আসলে থাকি তো মূলত দেশের বাইরে, কানাডার মন্ট্রিয়ালে থাকি। তো শিল্পীরা আমাদের সেখানে প্রায়শই ওরা আমাদের সামার যখন থাকে তখন
ওরা আসে আমাদের মন্ট্রিয়ালে প্রোগ্রাম করার জন্য। তো ওদের সাথে আমারও ধরেন ম্যাক্সিমাম প্রোগ্রাম করা হয়, রবীন্দ্রনাথের প্রোগ্রাম করা হয়, আধুনিক বাংলা গানের প্রোগ্রাম করা হয়। তো এই করে ওই বাংলার সাথে আমার একটা যোগসূত্র গড়ে উঠেছে। আচ্ছা আচ্ছা। সেই জন্য আমি জাস্ট মানে গত বছর 2014-তে আমি 14টি গান লেখার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটা ট্রাই করে দেখি যে আমার গানগুলি চলবে কিনা। আচ্ছা। কিন্তু আপনাদের এবং দর্শকদের ভালোবাসার কারণে আমার প্রথম চান্সে আমি কিন্তু আপনার গানগুলি সবার পছন্দ হয়েছে এবং আমি এই গানগুলিকে তাদের কাছে প্লেস করতে পেরেছি এবং তারাও অ্যাকসেপ্ট করে নিয়েছে। হ্যাঁ, আমার এতে ধরেন 1 বছর সময় লেগেছে এই অ্যালবামটার পিছনে, কারণ গানের ধরেন শব্দগত বা অনেক কিছু পরিবর্তনের জন্য তারা আমাকে বলেছে, সেগুলি পরিবর্তন করে তাদের কাছে পাঠানোর পরে সুর করার পরে তারা গানগুলি গিয়েছে। তো প্রত্যেকটি শিল্পী কিন্তু 2টি করে গান গিয়েছে এবং এই 14টি গান একই বৃত্তের মধ্যে 7টি তারার দ্বীপের মধ্যে আবদ্ধ করা হয়েছে। চমৎকার। 7টি তারার দ্বীপ নিয়ে আমরা আরো কথা শুনবো আপনার কাছ থেকে, আপনার লেখালেখি নিয়ে অনেক কিছু জানবো বিরতির পরে। প্রিয় দর্শক, কথা ছিল আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে। আমাদের এই কথোপকথন আরও খানিকক্ষণ সময় চলবে, আপনারাও থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে নিতে হচ্ছে খুব ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পরেই। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই সন্ধ্যায়। আমি বন্যা আছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আছে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। চলুন ফিরে যাই তার কাছে। বিরতির পর আপনাকে আরও একবার স্বাগত জানাই। 7টি তারার দ্বীপ নিয়ে আমরা কথা বলছিলাম, যে 7টি তারাকে আপনি একত্রিত করেছেন একটি অ্যালবামের ভেতরে। তাদেরকে আনার ক্ষেত্রেও নিশ্চয়ই কোনো বাধা আপনার কাছে এসেছিল, যেহেতু তারা বাংলাদেশে আসছে। 17 তারিখে আপনার এই অ্যালবামের উদ্বোধন হচ্ছে, সে আয়োজন নিয়ে একটু জানবো, যে তাদেরকে কি করে ইনভাইট করলেন এবং কারা কারা থাকছে সেই অনুষ্ঠানে। আমি আসলে এই 7টি তারার দ্বীপের 7 জন শিল্পীকে ইনভাইট করেছি। আচ্ছা। তো এখন শীতের মৌসুম, কলকাতায় তাদের প্রচুর প্রোগ্রাম, এর ভিতরও আমি 3 জন শিল্পীকে আনার মানে তারা সম্মতি দিয়েছে। তার মধ্যে হলেন আমাদের শ্রীকান্ত আচার্য, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং মনোময় ভট্টাচার্য। এই 3 জন শিল্পী আসবেন। কারণ অ্যালবামটা যদি আপনি প্রকাশ করেন, প্রকাশ উৎসবে যদি শিল্পীরা যদি উপস্থিত না থাকে, তাহলে আর মূলত হলো যে এরা হলো পশ্চিমবাংলার শিল্পী। যদি বাংলাদেশের শিল্পী হতো ঠিক আছে, আমরা তাহলে এখানে শিল্পী ওদেরকে দিয়ে আমরা অ্যালবামটা উন্মোচন করতে পারতাম। কিন্তু অ্যাটলিস্ট শিল্পীরা যখন গেয়েছে, এটা ন্যাচারালি আপনার কিন্তু শিল্পীদের প্রেজেন্ট থাকাটা খুবই জরুরি। তো সেই জন্য আমি 7 জন থেকে 3 জনকে পেয়েছি, আর বাকিরা ব্যস্ততার কারণে আসতে পারবেন না। তার সাথে আমি 2 জন অতিথিকে আনছি। একজন হলেন কথাসাহিত্যিক, একজন হলেন চলচ্চিত্র পরিচালক। কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, এই 2 জনই আসছেন। তো ওরা আমার অনুরোধটা রেখেছেন এবং ওরা আসছেন এবং রিজার্ভেশন ওদের ব্যয়ভার বহন করছেন। এবং ওরা ধরেন 15 তারিখ থেকে আসা শুরু করবে, 15-16 2 দিন আসবেন। 17 তারিখ ওনারা প্রোগ্রাম করবেন ছায়ানটে। প্রোগ্রাম করার পরে ওনারা 18 তারিখ আবার চলে যাবেন। আর আমাদের বাংলাদেশের এই অ্যালবামের প্রকাশ উৎসবের দিন সভাপতিত্ব করবেন আমাদের সকলের বরেণ্য শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামান স্যার, উনি উদ্বোধন করবেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সুমন চৌধুরী, উনি প্রধান অতিথি হিসাবে এটার মোড়ক উন্মোচনে উনিও থাকবেন। আর বাকি শিল্পী আমাদের যারা আছেন, তারানা হালিম, আমাদের নাট্য অভিনেত্রী, আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, আমাদের কবি অসীম সাহা, আমাদের সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান, আমাদের কবি সুফি কামালের কন্যা সুলতানা কামাল থাকবেন। এইভাবে আমাদের অতিথিরা থাকবেন, সেখানে উপস্থিত থাকবেন। চমৎকার একটি আয়োজন। আমরা আশা করব যে খুব সুন্দরভাবে সেটা সফল হবে এবং সেই অ্যালবামের জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনার লেখালেখি নিয়ে একটু জানবো, আপনার কবিতা এবং আপনার অন্যান্য লেখালেখি নিয়ে। আমি ধরেন দীর্ঘদিন যাবৎ কবিতা লিখে আসছি। এই যাবৎ আমার 3টি বই মানে প্রকাশ হয়েছে, 2টি বই হয়ে গেছে, আর একটি এই বই মেলাতে আমার যাবে কবিতার বই। আর আমার 3টি কবিতার আবৃত্তি সিডি বেরিয়েছে। একটি বাংলাদেশের কাজী আরিফ করেছেন, আর 2টি করেছেন পশ্চিমবাংলার। তাও পশ্চিমবাংলার প্রথম সারির আবৃত্তিকারা করেছেন। তাদের মধ্যে জগন্নাথ বসু, উর্মিবালা, পার্থ ঘোষ,
প্রতিদি বন্দ্যোপাধ্যায়, গৌরী ঘোষ, আর এরা আমার মূলত কবিতা আবৃত্তি করেছেন। আর বাংলাদেশেরটা শুনলেনই যে কাজী আরিফ করেছেন। তো 3টি অ্যালবামই বাজারেই আছে, এখনও আছে। এটা 2008-এ করা হয়েছে, 2009-এ করা হয়েছে, 2010-এ করা হয়েছে। আচ্ছা, আর এছাড়া সামনে আসছে অমর একুশে গ্রন্থ মেলা, সেখানে কি আপনার কোনো বই পাচ্ছি কিনা? সেখানে আমার কবিতার বই আসছেন। কবিতার বই আসছে। কবিতার বই কবিতা ছাড়া অন্য প্রবন্ধ বা গল্প না, লেখার কোনো আমি প্রবন্ধ গল্প হয় না? এখনো এ পর্যন্ত আচ্ছা। লেখা হয়নি। আমি আপনাকে অনুষ্ঠান চলাকালীন আমি আপনাকে একটা কথা বলেছি যে আমি নাটক লিখেছেন এবং ইতিমধ্যে আমি প্রচারও হয়েছে। আমার বিশেষ দিনে আমি মূলত নাটক লিখি। লেখা হয়। যেমন পয়লা বৈশাখে আমার নাটক যায়, এবং 2টি ঈদের, রমজান এবং আমাদের ঈদুল আজহার উপলক্ষে 2টি ঈদে আমাদের নাটক লেখা হয়। আর হলো ভালোবাসা দিবসও আমার নাটক যাচ্ছে। গত মোটামুটি আপনাদের এবং দর্শকদের ভালোবাসার কারণে আমি ভালো শিল্পীদেরকে নিয়ে নাটকে কাজ করতে পেরেছি। সুবর্ণা মুস্তফার মতন শিল্পী, শহীদুজ্জামান সেলিম, রাসুল ইসলাম আসাদ, এরা আমার নাটকে অভিনয় করেছেন। যেহেতু আপনার লেখার মান এবং যাদেরকে নিয়ে কাজ করছেন সেখানে সিলেকশনের ক্ষেত্রেও মানের দিকটা আপনি সবসময় মাথায় রাখেন, সেই ক্ষেত্রে আপনি কেন আরো বেশি করে লিখছেন না, বা আপনার লেখা নাটক কেন আরো বেশি পাচ্ছি না? আসলে আমি আপনার কথাটা যুক্তি আছে, কিন্তু আমি আসলে মানে কন্টিনিউ আমি নাটক প্রতি মাসে লিখতে চাচ্ছি না। এই জন্য বিশেষ বিশেষ দিবসে সাধারণত দর্শকরা কিন্তু টিভি সেটের সামনে বসা থাকে, বিশেষ কিছু দেখবার প্রয়াসে। বিশেষ কিছু দিবস, যেমন ঈদের সময় দর্শক পাওয়া যায়, যেমন ভালোবাসা দিবসে বা পয়লা বৈশাখে, এই বিশেষ দিনগুলিতে আমি মূলত নাটক মানে লিখে যাচ্ছি। এই জন্যই যে সচরাচর একটা হলো সময়ের ব্যাপার, আমার কর্মব্যস্ততার জীবন চলে, দৈনন্দিন রুটি রুজির জন্য চলতে হয়। আর সেকেন্ড হলো বিশেষ দিবসে হলে কি মানে দর্শকদের মনের খোরাকটাও করতে পারে, আর দর্শকদের মনেও থাকে, এবং বিশেষ একটা দিবসকে মাথায় রেখে করলে উপস্থাপনটা করা যায়, আর দর্শকরাও মনে রাখে। যেমন আজি বিজন ঘরে, তারপরে ফিরে আসা, এই নাটকগুলি, তারপরে আপনার মাধবী উপাখ্যান, আমার এই নাটকগুলি, তারপরে আপনার বিবাহ বিচ্ছেদ, এই নাটকগুলি ধরেন দর্শকরা এখনো কিন্তু, আমি প্রবাসেও কিন্তু ফিডব্যাকটা পাই, দেশেও পাই। আর শিল্পী নির্বাচন ক্ষেত্র আমি একটু কঠিন থাকি, কারণ ভালো শিল্পী দিয়ে করলে নাটকের মানটা থাকে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু সবাই ভালো শিল্পী, কিন্তু এরপরও নিজস্ব একটা চয়েস আছে, দর্শকদের একটা মানে চয়েস থাকে যে অমুক শিল্পী হলে নাটকের গুণগত মানটা বাড়ে। আর আমার শিল্পী থাকে ধরেন আমার নাটক লেখার ক্ষেত্রে 2 থেকে 3 জনের উপর আমি রাখি, কারণ বেশি আর্টিস্ট নিয়ে করলে, কারণ এখন কস্টিংটাও আপনি যারা তৈরি করে তাদের উপরেও মাথায় চিন্তা রাখতে হয়, যারা দেখে তাদের উপরেও চিন্তা রাখতে হয়, সব কিছু মিলিয়ে এটা করে। আর আমার নাটকগুলি হয় বাস্তবধর্মী। আমি কমেডি নাটক আমি এখনো লেখা শুরু করিনি। আমরা আশা করব যে এরপরে আপনার যে কাজগুলো পাবো সেগুলো আরো ভিন্ন ভিন্ন আঙ্গিকের কাজ আপনি আমাদের দেবেন, এবং 7টি তারার দ্বীপ এই অ্যালবামের জন্য আপনার জন্য আবারও রইল শুভকামনা। অনেক ধন্যবাদ, এত ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি আপনাকেও ধন্যবাদ। আর আমি দর্শকদেরকে বলবো 17 জানুয়ারির 17 তারিখে আপনারা ছায়ানটে অনুষ্ঠানটি দেখতে আসবেন, এই 7টি তারার দ্বীপের প্রকাশ উৎসবে, এবং আশা করি আমি যে দর্শকদের ভালো লাগবে, এবং দর্শকদেরই পছন্দের শিল্পী এই বাংলার, এবং গানগুলিও ভালো লাগবে। আশা করি আমি বিশ্বাস, আমার এটা তৃপ্তি বিশ্বাস যে আপনারা ভালো লাগবে গানগুলি, দর্শকদের ভালো লাগবে, শিল্পীদেরও ভালো লাগবে, গানগুলিও ভালো লাগবে। সব কিছু মিলিয়ে আপনারা আসবেন ছায়ানটে, বিকেল 5:30 আমাদের প্রোগ্রাম শুরু হবে। আর আগামীতে আমরা 2 বাংলা নিয়ে আরেকটি অ্যালবাম করার ইচ্ছে আছে, সেই প্রত্যাশা রেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিটিভির সামনে যারা বসে আছেন সকল দর্শককে আমার শুভকামনা, ধন্যবাদ। প্রিয় দর্শক, গল্প করতে করতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নেবার আগে আজকে জাতির জন্মদিন, সবাইকে জানাতে চাই জিটিভির পক্ষ থেকে, আমাদের এই সন্ধ্যার পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের প্রতিটি দিন শুভ হবে, সুন্দর হবে, এই প্রত্যাশা রইল। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে চালু আছে জিটিভির ফ্যান পেজ। জিটিভি সম্পর্কিত যে কোনো তথ্য জানতে লাইক দিতে পারেন, ভিজিট করতে পারেন। আপনাদের অভিমত জানিয়ে আমাদের কাছে চিঠিও লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক এই সন্ধ্যা, জিটিভি, 25 সেগুন বাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 25 পর্যন্ত। ইমেল করবার ঠিকানা এই সন্ধ্যা @gazitv.com। এই ছিল আমাদের আজকের এই সন্ধ্যা।
আগামী পর্বে আবার ফিরে আসবো, সঙ্গে থাকবে নতুন অতিথি। সেই প্রত্যাশায় আপনারাও ভালো থাকুন, সুন্দর থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।